বৌদ্ধদের ধর্মপ্রধান গুরুকে বলা হয় দলাই লামা। প্রথাগতভাবে দলাই লামারা তিব্বতেই থাকতেন, কিন্তু গত শতাব্দীর মাঝামাঝি চতুর্দশ দলাই লামা তিব্বত থেকে পালিয়ে চলে এসেছিলেন ভারতে। কেন পালিয়ে এসেছিলেন তিনি? শত্রুর চোখ এড়িয়ে গুপ্তঘাতকের চক্রান্তকে ব্যর্থ করে কিভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিলেন তিনি ভারতে, আজ এই পর্বে থাকছে সেই সমস্ত অজানা গল্প। আপনারা শুনছেন ক্লক টাওয়ার, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। তাই সত্যিকারের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ সব গল্প। আমাদের আজকের পর্বটি আমরা নির্মাণ করেছি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত লেখক অনিরুদ্ধ সরকার রচিত রহস্যে ঘেরা তিব্বত গ্রন্থের দলাই লামার ভারত প্রবেশের কাহিনী অধ্যায়টি থেকে। লেখক কর্মসূত্রে জড়িয়েছেন শিক্ষকতা থেকে সাংবাদিকতায়, লিখেছেন আনন্দবাজার ও এই সময় সংবাদপত্রে। প্রথম বই কেদার থেকে বেঁচে প্রকাশিত হয়েছিল আনন্দ পাবলিশার্স থেকে। আমাদের এই প্রচেষ্টায় উৎসাহ দানের জন্য লেখক ও প্রকাশককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। 1959 সাল মার্চ মাস। লাসায় চীনা সৈন্যদের চোখ এড়িয়ে 5 দিন ধরে পার্বত্য পথ পাড়ি দিয়ে দলাই লামা অবশেষে ভারতে পৌঁছেছেন। খুব দ্রুত সারা বিশ্বে এ খবর ছড়িয়ে পড়তে শুরু করল। এর আগে পর্যন্ত সংবাদ মাধ্যমের খবর থেকে বিশ্ব জেনেছিল যে তিব্বতের রাজধানী লাসায় একটি অভ্যুত্থানের প্রচেষ্টা দমন করেছে চীনা সেনারা। তবে দলাই লামার ব্যাপারে তখনও কিছু জানা যাচ্ছিল না। চীনা সৈন্যরা তার খোঁজে পার্বত্য এলাকাগুলোতে অনুসন্ধান চালাচ্ছিল, আর হিমালয়ের অপর পাশে ভারতীয় সাংবাদিকরা অপেক্ষা করছিলেন একটা নতুন খবরের জন্য। দলাই লামা যে ভারতে চলে গেছেন সেই খবরটা প্রথম দিয়েছিল রয়টার্স বার্তা সংস্থা। দিল্লিতে রয়টার্সের সংবাদদাতা ছিলেন পিটার জ্যাকসন। তিনি লিখছেন, আমি একটা প্লেন ভাড়া করে তেজপুর গিয়েছিলাম। সেটা দিল্লি থেকে প্রায় 1000 মাইল দূরে। আমি সেখানে পৌঁছানোর পরপরই খবর পেলাম যে দলাই লামা পায়ে হেঁটে পার্বত্য পথ ধরে নেমে আসছেন। তিনি যখন এসে পৌঁছালেন এবং আমাদের দেখতে পেলেন, তখন তিনি 2 হাত তুললেন এবং সবার দিকে তাকিয়ে হাসলেন। এটা ছিল খুবই আবেগময় এক দৃশ্য। তিব্বতী পোশাক পরা কিশোর দলাই লামার আগমন প্রত্যক্ষ করতে সেখানে অপেক্ষা করছিল সাংবাদিক ও ফটোগ্রাফারের দল। ক্যামেরাম্যানদের মধ্যে একজন ছিলেন প্রেম প্রকাশ। তিনি লিখছেন, আমি ছিলাম ক্যামেরার পিছনে, চোখ ছিল ভিউ পয়েন্টারে। আমার চোখে এখনো ভাসছে সেই দৃশ্য। দলাই লামার মধ্যে আমি যেন এক স্বর্গীয় প্রভা দেখতে পাচ্ছিলাম। তিনি ছিলেন খুবই শান্ত এবং তার হাসি মাখা মুখ দেখে আমার মনে হচ্ছিল একজন জনগণের নেতার জন্ম হচ্ছে। দলাই লামার বয়স যখন 2 বছর, তখন থেকেই তাকে দেখা হয় তিব্বতের আধ্যাত্মিক নেতার একজন অবতার হিসেবে। মাত্র 15 বছর বয়স থেকেই তিনি হয়ে উঠেছিলেন তার জনগণের রাজনৈতিক নেতা। ভারতে আসার সেই দিনটিতে তার সাথে ছিলেন তার মা, তার বড় বোন এবং ছোট ভাই তেনজিন চোগিয়াল। তেনজিন চোগিয়ালকেও তিব্বতের আধ্যাত্মিক গুরুর একজন অবতার বলে মনে করা হয়। তিনিও তার ভাইয়ের মতোই তিব্বতী আশ্রমে শিক্ষা গ্রহণ করেন। যখন তাকে সেই আশ্রম ছেড়ে আসতে হয় তখন তার বয়স মাত্র 13। তেনজিন চোগিয়াল বলেছিলেন, ভারতে আসার পর এবং আমার পরিবার নিজেদের নিরাপদ বোধ করছি। মনে হচ্ছে আমরা যেন মানসিকভাবে আবদ্ধ একটা অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি, যেন আমরা নিজেদের দেশে প্রবেশ করতে পারছি। আমাদের আর কোনো ভয়ডর নেই। এটা আমাদের কাছে দারুণ স্বস্তিদায়ক একটা ব্যাপার। আমার মা ও বোন তারা ভারতের লোকজনের সাথে কথা বলছেন। এটা একেবারেই অন্যরকম অনুভূতি। সবচেয়ে বড় কথা, আমরা মন খুলে যা চাই
তাই বলতে পারছি। মনে হচ্ছে আমরা যেন খুবই অস্বস্তিকর একটা পোশাক গা থেকে খুলে ফেলেছি। এখন আমরা মুক্ত। কিন্তু কিভাবে চীনা সেনার চোখে ধুলো দিয়ে এসেছিলেন তারা ভারত অবধি? সেই গল্প কিন্তু হার মানায় সিনেমার গল্পকেও। দ্য গ্রেট এস্কেপ। চীন তিব্বতে সেনা পাঠায় 1950 সালে। তিব্বতীয়রা অনিচ্ছা সত্ত্বেও চীনের কাছে নিজেদের সার্বভৌমত্ব ত্যাগ করে, আর এর বিনিময়ে দলাই লামার সরকারকে মোটামুটি আগের মতোই তিব্বত পরিচালনা করতে দেওয়া হয়। কিন্তু 1959 সালে চীন যখন সেখানে ভূমি সংস্কার শুরু করে, তখনই সেখানে উত্তেজনা দানা বাঁধতে শুরু করে। মার্চ মাসে পরিস্থিতি স্পর্শকাতর হয়ে ওঠে। মাও সেতুংয়ের সাথে দলাই লামার আলোচনা ব্যর্থ হয়। মাও যখন দলাই লামাকে বলেন তিব্বতকে চীনের সাথে একত্রিত করে দিতে, উত্তরে দলাই লামা বলেন, আপনি রাজনৈতিক একতার কথা ভাবছেন, আর আমি ভাবছি আধ্যাত্মিক একতার কথা। এই ঐতিহাসিক উক্তি নিয়ে আজও সারা বিশ্বে আলোচনা হয়। মুখে মুখে ফিরতে থাকে, মাও ওয়ান্টস পলিটিক্যাল ইকুয়ালিটি, বাট দলাই লামা ওয়ান্টস স্পিরিচুয়াল ইকুয়ালিটি। মাওয়ের নির্দেশে চীনারা লাসার ঠিক বাইরে একটি ব্যারাকে দলাই লামাকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু তারা বলেছিল দলাই লামা যেন সাথে কোনো সশস্ত্র রক্ষী নিয়ে না আসেন। তিব্বতীরা আশঙ্কা করেছিল যে চীন হয়তো দলাই লামাকে অপহরণ করার চেষ্টা করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 লক্ষ তিব্বতী দলাই লামার গ্রীষ্মকালীন পোতালা প্রাসাদ ঘেরাও করে। কয়েকদিনের মধ্যেই শুরু হয় গণ অভ্যুত্থান। তিব্বতীরা সিদ্ধান্ত নেয় তারা দলাই লামার জন্য জীবন দিতে প্রস্তুত। এর মধ্যে চীনা সরকার তিব্বতের মঠগুলিতে ব্যাপক অত্যাচার চালাতে শুরু করে। দলাই লামার সমর্থকদের নির্বিচারে হত্যাও করে। প্রচুর নিরীহ বৌদ্ধ ভিক্ষু মারা যায় প্রচুর নিরীহ গ্রামবাসী। কিন্তু দলাই লামা শান্তি চান। তাঁর গুরু বুদ্ধ আজীবন শান্তির বাণী শুনিয়েছেন। আজ তাঁর কারণে এই হানাহানি। তিব্বতকে বাঁচাতে এক চরম সিদ্ধান্ত নিলেন তিনি ও তাঁর পরিবার দেশ ছেড়ে চলে যাবেন। কিন্তু দরিদ্র গ্রামবাসীরা যে তার প্রাসাদ ঘিরে রয়েছেন, কিভাবে বের হবেন তাঁরা তিব্বতীদের চোখে ধুলো দিয়ে? এই বিষয়টি নিয়ে লিখছেন স্বয়ং দলাই লামার ভাই তেনজিন চোগিয়াল। তিনি লিখছেন, আমার মা, আমার বোন, আমি নিজে এবং আমাদের কিছু সাহায্যকারী আমরা লাসা ছাড়লাম দলাই লামার যাত্রার আধ ঘন্টা আগে, সেই একই রাতে। আমার মা বললেন আমাদের লেই জনগোষ্ঠীর পোশাক পরতে। এরপর আমি যখন আবার সেই ঘরে ঢুকলাম, দেখলাম আমার মা, আমার বোন দুজনেই পুরুষের পোশাক পরে আছেন। আমি হাসি ঠেকাতে পারছিলাম না। তারা যাতে কারো চোখে না পড়েন সেজন্যই ছদ্মবেশ ধারণ করেছিলেন। তারা যখন রওনা দিলেন তখন ধূলিঝড় হচ্ছিল। তার মধ্যেই তারা যাত্রার প্রস্তুতি নিলেন। দেহরক্ষীদের রেজিমেন্ট থেকে জনাতিনেক তিব্বতী সৈন্য এসে আমাদের বলল, যাবার সময় হয়েছে। তখন আমরা পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে যে নদীটা আছে সেই দিকে গেলাম। আমি তখন ছিলাম একটি অল্প বয়সী ছেলে, তাই আমার জন্য ব্যাপারটা ছিল খুবই রোমাঞ্চকর। আমরা নদী পার হলাম ছোট ছোট নৌকায় করে। নদীর ওপারে পৌঁছানোর পর আমাদের চা খেতে দেওয়া হলো। কয়েক ঘন্টা না খেয়ে থাকার পর সেই চা আমার কাছে ছিল অতি মধুর। ওদের মধ্যে থেকে কেউ একজন আমাকে মাখন দেওয়া চা খেতে দিল। আমার মনে হলো এত উপাদেয় চা যেন আমি এর আগে কোনোদিন খাইনি। অন্যদিকে দলাই লামাও সেই রাতেই লেই জনগোষ্ঠীর লোকেদের মতো পোশাক পরে যাত্রার জন্য তৈরি হচ্ছিলেন। তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল একটি রাইফেল। তার সাথে ছিল আরও কয়েকজন কর্মকর্তার একটি ছোট দল। তাদের মধ্যে তাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। শহর থেকে বেরিয়ে তারা আমাদের সঙ্গে যোগ দিলেন। আমার কাছে তেনজিং গিয়াৎসে ওরফে আমাদের দলাই লামা ছিলেন আমার প্রিয় বড় ভাই। অন্যদের কাছে তিনি তিব্বতের পবিত্র নেতা। আমি ওনার জন্য সব কিছু করতে পারি। পাহাড়ি নদী পার হবার পর আমরা অপেক্ষা করছিলাম কখন ঘোড়া আসবে, যাতে বাকি পথটা আমরা ঘোড়ায় চড়ে যেতে পারি। আমি দলাই লামাকে সেই রাতে আর দেখিনি, পরের পুরো দিনটাও দেখিনি।
সন্ধ্যায় যখন আমরা একটা ছোট গ্রামে এক আশ্রমে তাঁবু ফেললাম, তখন আমি তাকে আবার দ্বিতীয়বারের মতো দেখতে পেলাম। এর পরের 2 সপ্তাহ ধরে আমাদের ছোট্ট এই দলটি কখনো ঘোড়ায় চড়ে, কখনো পায়ে হেঁটে রুক্ষ সমভূমি আর পার্বত্য পথ ধরে এগিয়ে চলল। আমরা অনেকটা পথ অতিক্রম করার পর একটা উপত্যকায় পৌঁছালাম। জায়গাটা অনেকটা পাকিস্তান বা আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের মতো। প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি প্রায় একই রকম। আমরা ঘোড়ায় চড়েই বেশিরভাগ পথ যাচ্ছিলাম, আবার পথের যে অংশগুলো বেশি খাড়া সেই জায়গাগুলো আমরা হেঁটে যাচ্ছিলাম। এই আফগানিস্তানের মতো এলাকাটি বেশ রুক্ষ, অনেকটা তিব্বতের পশ্চিমের মতো। লোকজন তাই খুবই কম। কখনো কখনো আমরা ছোট ছোট বৌদ্ধ আশ্রমে থামছিলাম। ভারত সীমান্তের কাছাকাছি আসার পর তুষারপাত হচ্ছিল। সেখানে আমরা কয়েকটি পর্বত পার হলাম, যেগুলো 22,000 ফুটেরও বেশি উঁচু। তিব্বতের দক্ষিণাঞ্চল ছিল বিদ্রোহীদের দখলে। প্রথম পরিকল্পনা ছিল এখানেই একটা নিরাপদ আশ্রয় গড়ে তোলা হবে। সীমান্ত পার হয়ে ভারত প্রবেশ করার কথা ছিল না। দলাই লামা এবং তার সাথের লোকেদের ইচ্ছা ছিল দক্ষিণ তিব্বতেই থাকা হবে এবং তারপর চীনের সাথে একটা আলোচনার চেষ্টা করা হবে। কিন্তু যখন তারা সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করল, সেটাই ছিল সিদ্ধান্ত গ্রহণের জন্য বড় মুহূর্ত। দলাই লামা তখন সিদ্ধান্ত নিলেন, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত, আমরা ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইব। ভারত আমাদের আশ্রয় দেবে ও রক্ষা করবে, এটা আমার স্থির বিশ্বাস। লাসায় কি হচ্ছে তার খবর দলাই লামা এবং তার দলের কাছে সবসময়ই আসছিল। সেখানে 3 দিন ধরে চীনা বাহিনীর সাথে তিব্বতীদের যুদ্ধ হয়েছিল। মারা গিয়েছিল কয়েক হাজার লোক। দলাই লামার গ্রীষ্মকালীন প্রাসাদটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। শহর ছেড়ে পালাতে থাকা লোকেরা জানায় চীনা সৈন্যরা রাস্তার উপরই মৃতদেহ পোড়াচ্ছিল। তেনজিন যোগিয়াল লিখছেন, লাসা এবং অন্যান্য শহরে চীনা সৈন্যদের হত্যাযজ্ঞ শেষ হয় 3 দিন পর। হিংসার সেই 3 দিন পর সেখান থেকে যুদ্ধের কারণে পালিয়ে আসা লোকেরা আমাদের সাথে যোগ দেয় দলাই লামার সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার ঠিক আগে। পালিয়ে আসা লোকজনদের মধ্যে একজন ছিলেন দলাই লামার প্রাইভেট সেক্রেটারি। আমার মনে আছে তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন কারণ তার পায়ে গুলি লেগেছিল। মার্চ মাসের 31 তারিখ সারা পৃথিবীতে খবর ছড়িয়ে পড়ে যে দলাই লামা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন। তাকে ভারতে আশ্রয় দেওয়া হয় এবং তারা উত্তর ভারতের ধর্মশালাতে তাদের আবাস গড়ে তোলেন। তার সাথে যোগ দেয় প্রায় 80,000 তিব্বতী। তারাও এই এলাকাতেই মঠ বানিয়ে থাকতে শুরু করেন। দেখতে দেখতে তিব্বতীদের প্রভাবে জায়গাটার নাম হয়ে যায় লিটল লাসা, আর সেটাই হয়ে ওঠে তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান কেন্দ্র। দলাই লামা এবং তাঁর ভাই তেনজিন যোগিয়াল এখনও সেখানেই থাকেন। আজও তাই ভারতে থেকেই তিব্বত শাসন করেন দলাই লামা। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক অনেক গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আর অনেক অনেক মানুষের কাছে। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, ভূত, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনীস্কোপ। লিংক থাকলো ডেসক্রিপশনে। খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে। তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল, লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক। কে তিনি সেটা রহস্যই থাকুক। জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনীস্কোপ। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ। মূল রচনা অনিরুদ্ধ সরকার, স্ক্রিপ্ট ও পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে।
সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।